23,000-এর একটা ডিভাইসে এত কিছু যদি দেওয়া যায়, যেমন 5 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দেবে কোম্পানি, রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি 7300 এর মতো এসওসি, তিনটা ক্যামেরা আছে, মেইন সেন্সর সনির, পরবর্তী শুটার টেলিফটো জুম লেন্স যেখানে 3x অপটিক্যাল জুম পাওয়া যাবে, 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার, কোনো দুধভাত সেন্সর নেই। আবার এই ফোনের ডিসপ্লেটা পিওলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, প্লাস এই ফোনে IP68 এর রেটিং রয়েছে, হাই ওয়াটের চার্জার আছে, ওয়্যারলেস চার্জিং সিস্টেম আছে। ভাই 23,000-এর মধ্যে আর কি চান? তবে বাংলাদেশে কেন এত বৈষম্য? কথা হবে আজকে Motorola S50 Neo নিয়ে। দেখুন, এই ডিভাইসে অনেক ভালো জায়গা আছে যেটা শুরুতেই আমি বললাম, বাট এই ডিভাইসেরই এমন একটা জায়গা খুঁজে পেয়েছি যে কারণে হয়তো আপনি আবার এটা কিনবেন না। আমাদের কাজ ভালোকে ভালো বলা, খারাপকে খারাপ বলা, এরকম কথা অনেকেই শুরুতে বলে কিন্তু আলটিমেটলি তা আর করে না। বাট চলুন আমরা আসলে দেখতে চাই এই ডিভাইসের আসলে কি অবস্থা। Motorola S50 Neo রাইট নাও আপনারা পেয়ে যাবেন কিন্তু SMS গ্যাজেটে, এবং তাদের শপ রয়েছে বসুন্ধরা সিটি এবং যমুনা ফিউচার পার্কে। ডিসক্রিপশনে তাদের সবার ইনফরমেশন দেওয়া থাকলো। আর বাংলাদেশে এটার কারেন্ট প্রাইস অ্যারাউন্ড 34K এর আশেপাশে। এই জন্যই বলছিলাম কেন বাংলাদেশে আসলে বৈষম্য, যেখানে এই ফোনের দাম অনলি 23K ইন্ডিয়াতে। ফার্স্ট অফ অল খুবই স্লিক অ্যান্ড লাইট ওয়েটের একটা ডিভাইস, হ্যাঁ আসলেই, এবং এটা হাতে নিয়েও খুব কম্প্যাক্ট একটা ফিল করবেন, কারণ খুব বেশি বড় ডিভাইস না এটা। এবং Motorola একটা জিনিস খুব সুন্দর করে ফুটিয়ে তুলতে পারছে, তাহলে এর রিয়ার প্যানেল, যেখানে ভিগান লেদার আমরা দেখতে পাই। এটার আরও বেশ কয়েকটা কালার ভ্যারিয়েন্ট হয়ে থাকে, বাট এটা খুবই বোল্ড, ভার্মিলিয়ন টাইপের একটা ভাইব দেয়। আর এর যে বডি ফ্রেমটা, এটা কিন্তু প্লাস্টিকেই তৈরি, বাট এই জায়গায় Motorola খেলাটা দেখিয়েছে। এটা দেখে আপনি প্রথমে মনে করবেন যে এটা মেটাল, গ্লোসি এবং ম্যাট দুইটার কম্বিনেশনে করছে, যে কারণে মেটাল টাইপের একটা ফিল দেয়। ব্যাপারটা ভালো লাগছে। 3.5mm হেডফোন জ্যাক নাই, এই জন্য মোটেও ভালো লাগে নাই। তবে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা এতে পাবেন আপনি। 171 গ্রাম ওজনের এই ডিভাইসে IP68 এর রেটিং আপনি পেয়ে যাচ্ছেন, যেটাও ভালো বিষয়। চাইলে পানিতে নিয়ে ভিজানো যাবে, বাট পানির নিচে যেয়ে বসে থাকার কোনো কারণ নেই। অনলাইনের একটা তথ্য অনুযায়ী জানলাম যে এটাতে নাকি মিলিটারি গ্রেড 810 সার্টিফিকেশন আছে। এনিওয়ে, যারা কম্প্যাক্ট সাইজের ডিভাইস পছন্দ করেন তাদের এই ফোন হাতে নিয়ে ভালো লাগবে, এটুকু শেয়ার করে বলতে পারি। এরপর যদি আসে ডিসপ্লেতে, 6.4 ইঞ্চের একটা প্যানেল পাচ্ছেন এখানে আপনারা, পিওলেড প্যানেল, এবং এটা ট্রু LTPO প্যানেল। মানে যখন আপনি ব্যবহার করছেন না তখন এটা 1 হার্টজে চলে আসবে, এবং যখন আপনি স্ক্রোল করছেন বা ব্যবহার করছেন এটা 120 হার্টজ পর্যন্ত যেতে পারবে। তার মানে ব্যাটারি সে সেভ করতে পারবে, এবং ট্রুলি এটা কাজ করছে। অন্যদিকে এই প্যানেল কিন্তু 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। হ্যাঁ, এটা যথেষ্ট কালারফুল প্যানেল, এবং কালার রিপ্রোডাকশনও ভালো পেয়েছি। ব্ল্যাকটা পিওর ব্ল্যাক, অন্যদিকে কন্ট্রাস্টটাও ঠিকঠাক আছে। পাশাপাশি আপনি আপনার মতো করে একটু কাস্টমাইজও করে নিতে পারবেন এই ডিসপ্লেকে। যেমন ধরুন বাই ডিফল্ট ভিভিড মোডে থাকে, যেটাতে অতিরিক্ত কালার বুস্টেড মনে হয়। ন্যাচারাল রাখলে বেশ ন্যাচারাল টাইপের কালার এর থেকে পেয়ে যাবেন। 120 হার্টজ আছে, সেটাও আমরা টেস্ট করে দেখছিলাম। প্রায় সব অ্যাপের ক্ষেত্রে ঠিকঠাক রেজাল্ট দিয়েছে। আবার UFO টেস্টে 120 হার্টজই পুশ করতে পারছে। চিন বেজেল কি মনে হয়, সিমেট্রিক্যাল টাইপের লাগছে। টপ সেন্টারে সিঙ্গেল পাঁচল কাটাটো আছে, এটাও বেশ ছোটোখাটো। তবে যে বিষয়টা নোটিস করবেন, এবারে কিন্তু ফ্ল্যাট ডিসপ্লে, এবং ফ্ল্যাট ডিসপ্লে হওয়ার কারণে হয়তো অনেকের কাছে বেশি ভালো লাগবে। ডিসপ্লেটাকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 3, আরেকটু বেটার কিছু আমি আশা করছিলাম। অ্যাটলিস্ট কর্নিং গরিলা গ্লাস 5 হওয়া উচিত ছিল এখানে। HDR10+ এর সাপোর্ট পাচ্ছেন, এবং 3000 নিটস পিক ব্রাইটনেস আছে এই ডিসপ্লেতে, যা বাইরে ব্যবহার করার জন্য, ডিরেক্ট সানলাইটে ব্যবহার করার জন্য উপযোগী। স্ট্রাগল ফ্রি আমরা ব্যবহার করতে পারছিলাম। ওয়াইড ভাইন L1 সাপোর্ট থাকলেও নেটফ্লিক্সে HDR সাপোর্ট পাওয়া যায়নি, বাট ইউটিউবের ক্ষেত্রে HDR 120 FPS এর 4K ভিডিও আমি প্লে করে দেখছিলাম, প্লেব্যাক রেজাল্ট একদম স্মুথ ছিল, সেখানে সমস্যা পাওয়া যায়নি। আর লং টাইম ভিডিও দেখার ক্ষেত্রে এই ডিভাইসটা খুব একটা হিট জেনারেট করে না। অনেক ফোনে দেখা যায় ডিসপ্লে পোর্শনটা অনেক বেশি হিট জেনারেট করে, বাট না, এটার ক্ষেত্রে ওই জায়গাটা ঠিকঠাক আছে। ডিসপ্লে নিয়ে কমতি আমি একটাই বলবো, সেটা হলো ডিসপ্লে প্রোটেকশনটা আরেকটু বেটার থাকা উচিত ছিল। এর বাইরে ডিসপ্লে এক কথায় জোস, যদি কিনা আপনি 32-34 এর মধ্যেও কিনেন। এই ডিসপ্লেটার তলায় কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, পজিশনটাও ঠিকঠাকই আছে, এবং এটা প্রত্যেকবারই ঠিকভাবে রিড করতে পারছে। একটু ভিজিটিজে গেলে মাঝে মধ্যে টুকটাক মিসম্যাচ করে, এর বাইরে ওকে আছে আর কি। রয়েছে স্টেরিও স্পিকার, হ্যাঁ দুইটা স্পিকারের সাউন্ড তো পাবেন, এবং লাউডনেস যথেষ্ট ভালো, ক্লিয়ার সাউন্ড দেয়। অনেক ফোনে দেখা যায় ব্যাকশেলটা একটু ভাইব্রেন্ট করতে থাকে, নো এটার ক্ষেত্রে সেই সমস্যা পাইনি। হ্যাপটিক ফিডব্যাক ভালো ছিল এই স্মার্টফোনটার দাম অনুযায়ী। ব্যাটারি 4310 mAh, যেটা অবশ্যই কম, হ্যাঁ অবশ্যই কম স্ট্যান্ডার্ডের চাইতে, কারণ বর্তমান সময় দাঁড়িয়ে আমরা প্রত্যেকটা স্মার্টফোনে দেখতে পাই অ্যাটলিস্ট 5000 mAh, এর থেকে বাড়লে আরও খুশি হই। বাট এই স্মার্টফোনটাতে সেই জায়গায় বেশ কিছুটা কমতেই আছে। তবে আপনি চার্জার হিসেবে পেয়ে যাচ্ছেন 68 ওয়াট ওয়ার্ড, এছাড়াও ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট করে 15 ওয়াট। এই জায়গাটা বা এই কম্বোটা খুবই ভালো। 68 ওয়াটের চার্জার দিয়ে এই ডিভাইসকে আমাদের ফুল চার্জ করতে সময় লাগছিল 38 মিনিটসের মতো, যেটা আমি মনে করি ডিসেন্ট। অন্যদিকে এর ব্যাকআপ, হ্যাঁ সেটাও খারাপ না। এই ডিভাইস থেকে আপনারা 6.5 থেকে 7 ঘন্টার মতো এসএসডি পাবেন। এটা আমাদের টেস্টিং রেজাল্টে, আপনার ইউজ কেস একটু ডিফারেন্ট হতে পারে, কারণ রেগুলার ইউজাররা আবার এইভাবে ব্যবহার করে না, আমাদের তো টেস্টিংয়ের ব্যাপার থাকে। সো ব্যাটারিটা ছোট হওয়ার কারণ হলো ডিভাইসটাই ছোট। তো সব মিলে একদিন চালাতে পারবেন, বা কেউ যদি বলে একদিনের উপর চালাতে পারবেন, সেটা আমার মনে হয় না সম্ভব। ভাই ব্যাটারি ছোট আছে, এটা নিয়ে আমার কমপ্লেইন থাকতো না যদি ইন্ডিয়ার মতো একটা বেস্ট প্রাইসে পেয়ে যেতাম। ইভেন ইন্ডিয়াতে তো মনে হয় বিভিন্ন অফার্সে এই স্মার্টফোন আরও কম দামে পাওয়া যায়, বাট বাংলাদেশে কেন এই বৈষম্য?
তবে বৈষম্য রাখে নাই কিন্তু দারাজ স্পেশাল বেশ কিছু অফার নিয়ে আসছে ওদের 11/11 ক্যাম্পেইনে, যেমন আপ টু 80% অফ ইন ফ্ল্যাশ সেল ডিলস, ভাই 50 কোটি টাকার ভাউচার, ড্যাম, এছাড়াও ফ্রি ডেলিভারি, এছাড়া 15% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক বিকাশ পেমেন্টে, এছাড়া অন্যান্য ব্যাংকে, এটা তো থাকছেই। এরপর ধরুন কোনো একটা জিনিস আপনি কিনে ফেললেন, বাসায় রিসিভ করার পরে ভালো লাগলো না, রিটার্ন পলিসি তো রয়েছেই, 7 দিনের মধ্যে আপনি রিটার্ন করতে পারছেন, তো একদম টেনশন ফ্রি আপনি শপিং করতে পারেন। সো পার্টিসিপেট ইন 11/11 মেগা কন্টেস্ট, ভিডিও ডেসক্রিপশনে সমস্ত ডিটেল দেওয়া আছে, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। হালকা করে একটু প্রমোশন হয়ে গেল। এনিওয়ে, এই ডিভাইসের রিয়ারে তিনটা শুটার রয়েছে। মেন শুটার 50 মেগাপিক্সেলের সোনির সোনি LYT700C সেন্সর রয়েছে, যেখানে আপনারা ওয়াইএস পেয়ে যাচ্ছেন। পরবর্তী শুটারটা 10 মেগাপিক্সেলের, এটা মূলত একটা টেলিফটো জুম লেন্স, যেখানে আমরা 3x অপটিক্যাল জুম পাচ্ছি, পাশাপাশি এখানে ওয়াইএসও থাকছে। এছাড়াও রয়েছে 13 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড শুটার, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 32 মেগাপিক্সেলের শুটার। সো ক্যামেরার সেট আপ অবশ্যই ভালো বলতে হয়, কোনো ওই এমনি ক্যামেরা দেওয়া হয়নি, মানে 2 মেগাপিক্সেল টিক্সেল যা আছে কাজের সেন্সর। তবে মটোরোলার ছবি নিয়ে সন্দেহ ভাই একটু থেকে যাবে, এটা খুব স্বাভাবিক, কারণ মটোরোলা অনেক ভালো করলেও ওদের এই বাজেট ফোনগুলো বা মিড রেঞ্জের ফোনগুলোর দেখবেন ক্যামেরা খুব একটা যাচ্ছই হয় না, এতদিন আমরা জানতাম। রিসেন্টলি 2-1টা ফোন ভালো করছে। এইটার কি অবস্থা? শুরুতেই যদি বলি, এর যে সেন্সরগুলো রয়েছে প্রত্যেকটার কালার নিয়ে বলতে গেলে এক একটা না একটু আলাদা আলাদা টাইপের কালার দিচ্ছিল। মেইন ক্যামেরাটা এইটা অলমোস্ট ন্যাচারাল টাইপের একটা কালার দেয়, একটু ভাইব্রেন্ট টাইপের, যেটা দেখতে ভালো লাগে, ওভার স্যাচুরেটেডও না, ওভার কন্ট্রাস্টিও না, নর্মালি মোটামুটি ভালোই লাগে। যদি কিনা আপনি কোনো ন্যাচারাল ছবি তুলছেন, ঘর বাড়ি বিল্ডিং এ জাতীয় ছবি তুলছেন, রাস্তার ছবি তুলছেন, দেন ওকে। বাট সেই একই জায়গায় আপনি যদি কোনো মানুষকে রেখে নর্মাল ক্যামেরা দিয়ে ছবি তুলেন, তখন দেখবেন কি যে মানে ওই মানুষটার স্কিনে একটা ব্ল্যাকিশ ভাব চলে আসে শ্যাডো এরিয়াগুলোতে, লাইক চোখের নিচে হতে পারে বা কর্নার এরিয়া হতে পারে, যে জায়গাগুলোতে মোট কথা একটু শ্যাডো পড়ছে। এমনকি অনেক সময় স্কিন টোনে একটা রেডিশ টাইপেরও ভাব চলে আসে আর কি, কিছুটা ওই গুগল পিক্সেল টাইপের একটা ভাইব দেয়, বাট ওটার মতো অত ডিটেইলে বা ওরকম কিছু না কিন্তু মোটেই, বাট ওরকম টাইপের একটু কন্ট্রাস্টই লাগে। তো এই ব্যাপারটা একটু উইয়ার্ড লাগছে আমার কাছে। অন্যদিকে ডাইনামিক রেঞ্জ মোটামুটি ওকে আছে, যেমন এই ছবিটা যদি দেখেন, সেখানে এই যে আমি একটা রুমের ভিতর থেকে তুলছিলাম, বাইরে কিন্তু একদম হার্শ লাইট, তারপরে ও রুমের ভিতরের এই যে কর্নার এরিয়া যেখানে ক্রেসগুলো রাখা আছে সেই জায়গা মোটামুটি ডিটেল, আবার অন্যদিকে জানালার পাশ দিয়ে দেখুন সেই জায়গাটাও কিন্তু ব্যালেন্স করতে পারছে। সেম জায়গায় আমি আলট্রাওয়াইড দিয়ে তুলছিলাম, আলট্রাওয়াইডটা দেখলে আপনি মোটামুটি বুঝতে পারবেন সিনারিওটা আসলে কেমন ছিল। আলট্রাওয়াইডের ক্ষেত্রে আমরা দেখতে পাই ওটা ডাইনামিক রেঞ্জে ততটা পারছে না যেটা মেইন ক্যামেরা পারছে। তবে ছবিগুলোকে যদি জুম করে দেখেন খুব একটা ডিটেল পাবেন না, ডিটেলের কিছু ঘাটতি মনে হয় যখন কিনা আপনি 34K দিয়ে কিনছেন। ডে লাইটে অনেক ছবিতে একটু কন্ট্রাস্টি লাগলেও লো লাইটের কন্ট্রাস্টের পরিমাণ আমার কাছে একটু কম মনে হচ্ছিল, বরং আর একটু কন্ট্রাস্টি আর একটু কালারফুল হলে দেখতে বোধহয় আরও বেশি ভালো লাগতো। কিছু কিছু ক্ষেত্রে একটু ওয়াস্ট আউট টাইপেরও লাগছিল। এমনিতে নাইট মোডে নয়েজ গ্রেন খুব একটা দেখা দেয়নি। এবার যদি আসে আলট্রা ওয়াইডে, তার আগে এই ভিডিওটা দেখুন, এখানে একটা স্ক্রিন রেকর্ডার রয়েছে, যেখানে দেখলে আপনি বুঝতে পারবেন এই ডিভাইসের মানে আলট্রা ওয়াইডে গেলে পরে কালার টোন কতটা শিফট করে মেইন ক্যামেরা থেকে যখন আলট্রা ওয়াইডে যাচ্ছে, সেটা হয়তো মোটামুটি একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাচ্ছেন ভিডিও দেখে। এবং সত্যি মেইন ক্যামেরার সাথে আলট্রা ওয়াইডের কালারের বেশ কিছুটা তফাৎ রয়েছে। আলট্রা ওয়াইডটা কালারটা একটু নিজের মতো করে প্রেজেন্ট করে, অনেক বেশি কালারফুল করে ফেলে। ইভেন আপনার কাছে মনে হতে পারে মানে ফিল্টার টাইপের একটা ব্যাপার স্যাপার ওরকম একটা ভাইব দেয়। আলট্রাওয়াইডের ডিটেলের পরিমাণও কম ছিল। আলট্রাওয়াইডটা 13 মেগাপিক্সেল অনুযায়ী আমি আরও বেটার আশা করছিলাম। এখানে ডাইনামিক রেঞ্জেরও বেশ কিছুটা অভাব রয়েছে। ডে লাইটের ছবি আপনার কাজে লাগাতে পারলেও লো লাইটে খুব একটা কাজে লাগবে না এর ছবি। এবারে যদি আসি জুম লেন্সে, এখানে আমরা 3x পর্যন্ত অপটিক্যাল জুম পাবো। 3x এর জুম আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। ইভেন ছবিগুলো যেমনটা দেখছেন মেইন ক্যামেরা যেমন ন্যাচারাল আমরা পাই, এখানেও কিন্তু মোটামুটি ন্যাচারাল একটা কালার টোন দিতে পারছে, প্লাস ডিটেল মোটামুটি ডিসেন্ট আছে। তবে আপনি মজা পাবেন পোর্ট্রেট মুডে। এই ডিভাইসে দিয়ে 4টা ফোকাল লেন্থে আপনি পোর্ট্রেট নিতে পারবেন, 24mm, 35mm, 50mm এবং 85mm। তবে এই প্রত্যেকটা আলাদা আলাদা ফোকাল লেন্থের ছবিগুলো একটু ডিফারেন্ট ছিল, এমনকি কালার রিপ্রোডাকশন বলেন সব জায়গাতেই। ফার্স্ট অফ অল 24mm এর ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড ব্লারনেস আপনার কাছে মনে হবে একটু আর্টিফিশিয়াল, প্লাস যদি ব্যাকগ্রাউন্ডে হেভি লাইট চলে আসে সেটাকে কন্ট্রোল করতে গিয়েও হিমশিম খায়। আবার হিউম্যান স্কিনটাকেও একটু অন্যদিকে শিফট করে, লাইক ওভার কন্ট্রাস্টে একটু ওয়ার্মের দিকে নিয়ে প্রেজেন্ট করে, কালো জায়গাগুলো বেশি বেশি কালো লাগে, ন্যাচারাল লাগেনি। এরপরে 35mm এর ক্ষেত্রেও বিষয়টা অলমোস্ট সিমিলার ছিল। তবে যখন আপনি 50mm যাচ্ছেন তখন বেশ কিছুটা বিষয় আলাদা লক্ষ্য করা যায়, যেমন এটার ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা মোটামুটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে, এমনকি কালারেরও কিছুটা তারতম্য লক্ষ্য করবেন, মোটামুটি ন্যাচারাল টাইপের একটা ভাইব দেওয়ার ট্রাই করে, স্টিল কন্ট্রাস্টের পরিমাণ বেশি আছে। তবে যখন আপনি 85mm যাচ্ছেন তখন ব্যাকগ্রাউন্ড ব্লারনেস, ইভেন এজ ডিরেকশন সবকিছু মিলে বেশ দারুণ লাগবে, দেখতে খুবই দারুণ লাগে। তবে এখানে এসে ছবির কালার অনেকটাই শিফট করে, যেমনটা আমরা দেখছি একটু বেশি রেড স্টোন নিয়ে আসে এবং মনে হয় খুব এগ্রেসিভলি এটাকে প্রসেস করে ট্রাই করছে ডিভাইসটা, যেটা আমার কাছে মোটেই ন্যাচারাল লাগেনি। সো ক্যামেরাতে মোটরোলার যে ইস্যু থাকার একটা ব্যাপার আছে সেটা আমরা টুকটাক খেয়াল করছি। আচ্ছা, এরপরে ফ্রন্ট ফেসিং ক্যামেরা আসলে এটা মোটামুটি চলনসই টাইপের একটা রেজাল্ট দেয়, আউটডোর কন্ডিশনে ভালো ডিটেল দিতে পারে। ডাইনামিক রেঞ্জ মেইন ক্যামেরার মতো ততটা ভালো না, এটা খুব স্বাভাবিক, তবে কাজ চালানোর উপযোগী আর কি। ইনডোরের দিকে এর ছবি একটু সফট লাগবে আর কি, আর একটু ওয়ার্মের দিকে নিয়ে প্রেজেন্ট করছে, একটু ফর্সা করে দেওয়ার প্রবণতাও আছে, চলে।
এই ফোনের মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় 4K 30 fps আর আপনি 1080p নিলে 60 fps এর মজাটা পাবেন। হরাইজন্টাল লক সিস্টেমটা রয়েছে, এছাড়া ইআইএস ওআইএস কাজ করছে আর কি। তো 4K 30 দিয়ে আমরা রেকর্ড করছিলাম যখন স্টেবিলিটি মোটামুটি মানের পেয়েছি, চলনসই আর কি বলবো আমি এটাকে। অন্যদিকে ডিটেলও ভালো আছে, বাট যখন আপনি মানে লো লাইট থেকে হেভি হাইলাইটেড এরিয়ায় নিচ্ছেন সেটা ব্যালেন্স করতে গিয়ে ভালো টাইম নেয় এবং ভালো স্ট্রাগল করে। যদি লাইট টাইট এর অনুকূলে থাকে তাহলে এর ভিডিও আপনার কাজে লাগবে। ইভেন আমার মনে হয় এর চাইতে বেটার কোয়ালিটির ভিডিও করা যায় এমন স্মার্টফোন 35K অ্যারাউন্ড 35K পেয়ে যাবেন। ইভেন স্যামসাংয়ের ফোন থাকার কথা ওই যে এ সিরিজের। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও স্যাম্পল হচ্ছে এমন, যেমনটা দেখছেন অতিরিক্ত কালার বুস্টেড মনে হচ্ছে, এইখানে একটু কালার বেশি বুস্ট আপ করে ফেলছে আর কি। পাশাপাশি এটা ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল করতে গিয়ে একটু প্যারা খাচ্ছে। তো ফাইনালি ওটাই মোটোরোলার ক্যামেরাতে কমতি আছে। আমি যেমনটা বলছিলাম এই ফোনের অনেক অনেক ভালো জায়গা থাকলেও কিছু কিছু জায়গায় কমপ্লেন করার জায়গা আছে। ক্যামেরাটায় মানে ভালো করতে পারলে এটা সব দিক থেকে একটা ব্যালেন্স ফোন। মোটোরোলা কিন্তু এই ডিভাইসে 5 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দিচ্ছে, আপনি ঠিকই শুনছেন। আর সিকিউরিটি আপডেটও পেয়ে যাচ্ছেন 5 বছরের। অন্যদিকে এই স্মার্টফোনটা রান করছে অ্যান্ড্রয়েড 14-এ আর মোটোরোলার হ্যালো ইউআই আছে। মোটোরোলার হ্যালো ইউআই সম্বন্ধে বলতে গেলে বেশ ক্লিন লাইট ওয়েট একটা ইউআই, খুব লাইট ওয়েট বলা যাচ্ছে না, বাট মানে আপনাকে ফিলটা দেবে ওরকম কিছুটা স্টক অ্যান্ড্রয়েড টাইপের একটা ফিল দেয়। ইভেন গ্যালারিটাও দেখবেন যে গুগল ফটোস ব্যবহার করে রাখছে, প্লাস এদের যে ডায়ালার সেটাও কিন্তু গুগলেরই। সো আপনি রেকর্ডিংয়ের সুবিধাও পাচ্ছেন। তো খুব ক্লিন একটা ভাইব দেয় এখানে, মানে ওই ব্লোটার টোলোটার দিয়ে ভরাটার ওরকম কোনো বিষয়ই নেই, একদম ক্লিন। যারা এই ধরনের ক্লিন টাইপের একটা লুক চান তাদের কাছে আবার এর ইউআই কিন্তু বেশ ভালো লেগে যাওয়ার কথা। পাশাপাশি বেশ কিছু ফিচার্স ওরা অফার করে থাকে, সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এখানে, যেমন স্মার্ট কানেক্টিভিটির মতো সুবিধাগুলো রয়েছে। আচ্ছা, প্রসেসর হিসেবে এই ডিভাইসটাতে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি 7300, যা মূলত TSMCর 4nm ফেব্রিকেশনে বিল্ড করা একটা SoC। পাওয়া যায় র্যামের ক্ষেত্রে দুইটা ভ্যারিয়েন্ট 8 এবং 12, অন্যদিকে 256 এবং 512GB-তে। এর স্টোরেজ টাইপ UFS 2.2, যে জায়গাটা একটু কমতি মনে হয়েছে, আর একটু বেটার কিছু থাকা উচিত ছিল 3.1 টাইপ। আর LPDDR4X এর র্যাম রয়েছে। তো পারফরমেন্স কম্বো কিন্তু খারাপ না, এই জায়গাটা অবশ্যই ভালো। বাই দ্য ওয়ে, ক্যামেরার ক্ষেত্রে আমার একটা বিষয় বলার ছিল যেটা ভুলে গিয়েছিলাম। ক্যামেরা বেশ ল্যাগি টাইপের মনে হচ্ছিল, মানে ক্যামেরা যখন আপনি লাইক একটা লেন্স থেকে আরেকটা লেন্সে সুইচ করবেন বা যে কোনো একটা কাজ করবেন, ছবি তোলার পরেও যখন আপনি ছবিটা বের করে দেখতে যাবেন, ওভারঅল সব কিছু মিলে আপনার কাছে মনে হবে একটু ল্যাগ দিচ্ছে, মানে ফোনটা হালকা ল্যাগ দিচ্ছে, এই ফিলটা আপনি পাবেন। এর বাইরে ডে টু ডে টাস্কে আমরা যে ধরনের অ্যাপগুলো রেগুলার ব্যবহার করে থাকি, সোশ্যাল মিডিয়া অ্যাপ হতে পারে, ইভেন আমি এখানে পাঠাও ব্যবহার করছিলাম, আরও বেশ কিছু অ্যাপ্লিকেশন ইউজ করে দেখা হয়েছে, সেই অ্যাপগুলো ব্যবহার করতে গিয়ে কিন্তু কোনো ধরনের সমস্যা হয়নি এবং তখন কিন্তু ল্যাগ আমরা পাইনি। অ্যাপ ওপেন ক্লোজ টাইম ফার্স্টেই বলবো বা মিড রেঞ্জের একটা স্মার্টফোনের মতোই রেজাল্ট দেয়। ইভেন মাল্টিটাস্কিংও খারাপ রেজাল্ট করছে না। আই মিন র্যাম ম্যানেজমেন্ট ভালো, 8GB র্যামের এই স্মার্টফোনটাও ভালো রেজাল্ট দিচ্ছে। 7-8টা অ্যাপ্লিকেশন ইজিলি রান করতে পারছে, ব্যাকগ্রাউন্ডে রেখেও আপনি কাজ করতে পারবেন দীর্ঘ সময়ের জন্য। আর যখন এই ফোনটাতে হেভি প্রেশার দেওয়া হচ্ছিল বা যে সমস্ত অ্যাপগুলো ইন্টারনেট ব্যবহার করে, হেভি ইন্টারনেট, সেগুলো চালাতে গিয়েও কিন্তু আমরা কখনো এই ডিভাইসকে অতিরিক্ত হিট জেনারেট করতে দেখিনি, মানে একদম থার্মাল থ্রোটল করছে বা হ্যান্ড ফিল ওরকম লাগছে খুব গরম, এ জাতীয় প্রবলেম ফেস করিনি। মোটোরোলা এখানে 4516 মিলিমিটারের একটা ভ্যাপুর চেম্বার কুলিং সিস্টেম ব্যবহার করছে, যাতে করে এই ডিভাইসটা গরম হলেও খুব দ্রুত ঠান্ডা করা যায়। ডে টু ডে টাস্ক সামলানোর জন্য আমি বলবো এর পারফরমেন্স বেশ ভালোই বা ডিসেন্ট জায়গায় আছে। তবে গেমিংয়ের কি অবস্থা? পাবজি ট্রাই করি HDR আলট্রাতে, এই ডিভাইসটা দেখছিলাম ফার্স্টের দিকে ভালো রেজাল্ট দিচ্ছে, তবে মাইক্রোস্ট্যাটার ল্যাগের দেখা ছিল, বিশেষ করে অ্যাকশন মোমেন্টে। আবার যখন 20-25 মিনিটসের মতো এরকম টাইমে চলে আসি, তখন দেখছিলাম ফোনটা একটু ওয়ার্ম হচ্ছে, হেভি হিট জেনারেট করে না, হাতে ফিল দেবে এবং ফ্রেম রেটটাও ফ্ল্যাকচুয়েট করতে দেখা যাচ্ছিল। তবে যখন কিনা স্মুথ এক্সট্রিমে নেওয়া হচ্ছিল, তুলনামূলকভাবে বেটার রেজাল্ট পাচ্ছিলাম। এক্ষেত্রেও আমরা লং রানে গিয়ে ফ্রেম রেটটা ওঠানামা করতে দেখছিলাম, লাইক 54 থেকে আমি 58-এর মাঝে ঘোরাফেরা করতে দেখছিলাম আর কি। তবে স্মুথ রেজাল্ট পাওয়া যায় আর টুকটাক মাইক্রোস্ট্যাটার পাচ্ছিলাম আর কি। সো আমার মনে হয় যে মানে এরকম বাজেট থেকে গেমিংয়ের জন্য বা পাবজির জন্য মোটামুটি একটা ডিসেন্ট জায়গা আছে। বাট গেনশন ইম্প্যাক্ট যা স্মার্টফোনের উপর বেশ ভালো প্রেশার দিতে পারে, হ্যাঁ সেটাও ট্রাই করি। বাই ডিফল্ট সেটিংসে এই ফোনটাকে একটু চাপ দিচ্ছিল, মনে হচ্ছিল যে পাবজির তুলনায় একটু বেশি হিট জেনারেট করছে লং রানে গিয়ে, আর টুকটাক লাইগের দেখা পেয়েছে এখানেও, প্লাস ফ্রেম রেট এখানেও ওঠানামা করে। কাস্টম গ্রাফিক্স 60 FPS এর ক্ষেত্রে কিন্তু স্মুথ রেজাল্ট দিচ্ছিল এই ডিভাইসটা, সেক্ষেত্রে আমরা 52 থেকে 58-এর মতো ফ্রেম রেট ওঠানামা করতে দেখছিলাম আর কি। আর ওই মাঝে মধ্যে টুকটাক লাইগের দেখা ছিল। তো আপনি অবশ্যই গেম প্লে করতে পারবেন, মানে গেনশন ইম্প্যাক্টের মতো গেম আপনি চাইলে দিয়ে খেলতে পারবেন। এছাড়াও আরও দু একটা গেম টাইম আমরা খেলে দেখছিলাম, যেগুলো রেজাল্ট তুলনামূলকভাবে বেটার ছিল। আর এর ডিসপ্লেটার কালার রিপ্রোডাকশন এভরিথিং খুব ভালো, পাশাপাশি স্টেরিও সাউন্ড পাচ্ছেন। সো দুদিক থেকে সাউন্ড আসবে, সেই জায়গাগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। সো আমার মনে হয় না এই ডিভাইসটা কিনলে আপনি পারফরমেন্স নিয়ে কমপ্লেন করবেন আর কি। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু ওয়াইফাই 6E রয়েছে, এখানে 14টা 5G ব্যান্ড রয়েছে এবং ব্লুটুথ 5.4 রয়েছে। এসব কিছু মিলেই ছিল মোটোরোলা S50 নিও। S50 নিওর প্রায় সব জায়গায় ভালো, জাস্ট কমতির জায়গাটা হচ্ছে গিয়ে এর ক্যামেরা এবং এইটার দাম, মানে ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করে যদি বলি তাহলে আরেকটু কম দামে যদি চলে আসে, লাইক 30K প্রাইস পয়েন্টে চলে আসে, তাহলে কিন্তু দুর্দান্তটা ডিল, এবং তখন মনে হয় আমরা ক্যামেরা নিয়ে ততটাও আর কমপ্লেন করব না। তো তারপরও যদি কম্প্যাক্ট সাইজের ফোনেই পছন্দ হয় এরকম বাজেট থেকে, তাহলে অবশ্যই এই ডিভাইসটা একবার আপনাদের দেখে নেওয়া উচিত হবে বলে আশা করছি। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আমাদের নতুন ভিডিওতে।